আজকের টপিক হচ্ছে বর্তমান বিশ্বে মুসলিমদের করণীয়। তো আমরা তো জানি যে সিরিয়া, আফগানিস্তান, তারপরে হচ্ছে সিরিয়া, আফগানিস্তান আর তুরস্ক, ইরান। সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, ইরান এবং হচ্ছে ইয়েমেন। ইয়েমেন ধরা যায়, হ্যাঁ ইয়েমেনকে ধরা যায়। ইয়েমেন, এই মোট 4টা রাষ্ট্র। এই 4টা রাষ্ট্রকে আপনি মুসলিম রাষ্ট্র বলা যায়। কিন্তু এই 4টা রাষ্ট্রের ভিতরেও আপনি বর্তমান বিশ্বে যদি একেবারে প্রভাবমুক্ত বা বলা যায় যে কোনো চাপ কেয়ার করে না, তারা হচ্ছে যায় ইয়েমেন আর হচ্ছে আফগানিস্তান। তো আফগানিস্তানের ওই ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই যে তারা তাদের কাছে যে অস্ত্র আছে এটা দিয়ে ইসরায়েলে হামলা করতে পারবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাই, বর্তমান বিশ্বে যেহেতু মুসলিমদের এখন 4টা রাষ্ট্র আছে, আফগানিস্তান, ইরান, তুরস্ক আর হচ্ছে সিরিয়া, এই 4টা রাষ্ট্র আছে। এই 4টা রাষ্ট্রের ভিতরে অনেক সমস্যা আছে। তার ভিতরে হচ্ছে যে তুরস্ক একটা সেকুলার রাষ্ট্র থেকে আস্তে আস্তে ইসলামের পথে এসছে। ইরান আগে থেকে ইসলামী বিপ্লবের মাধ্যমে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় এসছে, কিন্তু তাদের উপরে অবরোধ দিয়ে রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আফগানিস্তানের উপরে অবরোধ দিয়ে রেখেছে। আর ইয়েমেনের উপরেও সেম অবরোধ। তবে ইয়েমেন নিজেরা ইরানের সহযোগিতায় কিছু অস্ত্র তৈরি করেছে, তার ভিতরে হাইপারসনিক যে মিসাইলটা, যেটার মাধ্যমে তারা বারবার ইসরায়েলের ভূমিতে আঘাত করেছে। যদিও ওইরকম কিছু করতে পারে না, তারপরেও তারা ফিলিস্তিনিদের এই অত্যাচারের বিরুদ্ধে একটু হলেও ব্যথা অনুভব করে সেখানে আঘাত করার চেষ্টা করেছে। আর ওইদিকে হচ্ছে তুর্কি, আর এখান থেকে হচ্ছে সিরিয়া স্বাধীন বা বলা যায় যে তারা যে বিপ্লব ঘটিয়েছে সেটাও বেশি দিন হয় নাই। তো সিরিয়া অবজারভেশন করতেছে যে তারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকগুলো বাস্তবমুখী এবং কি বর্তমান পরিস্থিতিতে তাদের কী করা উচিত, তারা তাদের রাষ্ট্র নিয়ে সেই চিন্তাটাই আছে। তবে প্রেসিডেন্ট আহমেদ সারা, যিনি সিরিয়াতে এখন বর্তমানে ক্ষমতাসীনদের প্রধান বা প্রেসিডেন্ট, এখনো ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার কথা আছে। তবে এখন বর্তমানে উনি যেহেতু প্রধান, তো ওনার বিষয়টাই বলি। উনি তো একবার মাঠ পর্যায় থেকেই উঠে এসেছে, আজকে সিরিয়ার মসনদে বসছে। তবে উনি যদি যুদ্ধ না করতেন, উনি যদি আরেকটা মানে ওইরকম যে হঠাৎ করে উনি ক্ষমতা পেয়ে গেছেন, তাহলে ওনার বিষয়ে আমার কোনো বলার কিছু ছিল না। হ্যাঁ, উনি যে তা করতে পারতেন, কিন্তু উনি যেহেতু এখন একেবারে এটাকে বলা চলে যে একেবারে মাটির লেভেল থেকে, মানে মাটির সাথে খেলাধুলা করতে একবার রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে আসে পৌঁছাইছে। তো ওনার মাথা আমার আর আপনার মাথার চাইতে আশা করি অনেক বড় মাথা। তো এখন ওনাকে নিয়ে অনেক কথা উঠছে। অ্যাট দ্য সেম টাইম তুর্কিকে নিয়েও অনেক কথা উঠছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভূমিকা কি? রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে আমরা অনেক সময় অনেক কথা অনেকে বলেছে, আমিও বলেছি যে আসলে ওনার ভূমিকা কি গাজা যুদ্ধে আজকের এই পর্যায়ে এসেছে। মানুষ ফিলিস্তিনিদের উপরে এত অত্যাচার, এত কিছু, তার মানে তুর্কির উপরে এত আশা, তারপরে তুরস্ক কি করল? ভাই, একটা রাষ্ট্র আমার আর আপনার মতো লোক দিয়ে আবেগ দিয়ে চলে না। একটা রাষ্ট্রের যে প্রধান, সে কিন্তু অনেক দিক বিচার বিশ্লেষণ করে ওই রাষ্ট্রটাকে চালাতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে আর একটা উদাহরণ দিই বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশের প্রায় 90% মানুষ মাঠে নেমেছে। 90% যদি মানুষ মাঠে নামে, এই বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য মাঠে নেমেছে, এরাই আবার সেম আপনার বিরুদ্ধে নামবে। কেমনে নামবে? এখন আমাদের ভাইয়েরা যারা আছে মুসলিম, হ্যাঁ, যারা একটু উগ্র টাইপের বলতে কি, আমাদের একজন মুসলমান মূল লক্ষ্যটাই হবে যে ইসলামের মূলনীতি অনুযায়ী, মূলনীতি মানতে গেলে সে উগ্র হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে যেহেতু এই মুসলমানদের ভিতরে যারা উগ্র টাইপের, এরা বৈশ্বিক সম্পর্কে চিন্তা ভাবনা তেমন একটা নেয়।
যার কারণে এরা, আপনি উগ্র ঠিক আছে, কিন্তু কোন সময় উগ্রতা দেখাতে হবে, কোন সময় ঠান্ডা থাকতে হবে, কোন সময় গরম হতে হবে, কোন সময় আপনাকে সঠিক কথা বলতে হবে, এটা জানতে হবে। আপনি শুধু আপনার মেজাজ গরম, আপনি মুসলমান, আপনার ভাইরে মারছে, আপনি হত্যা করবেন না। একেবারে পৃথিবীর যত বড় রাষ্ট্রই হোক না কেন, সেও কখনো কখনো কোথাও থেকে তার পা গুটিয়ে নেয়। কেন গুটিয়ে নেয়? তার প্ল্যানের অংশ হিসেবে। তো আপনাকেও সেটা মাথায় রেখে এগোতে হবে। আপনি দেখেন শেখ হাসিনা যে বাংলাদেশে ক্ষমতায় ছিল, ১৬ বছর ক্ষমতায় ছিল। ২০১৪ সালের পর থেকে জঙ্গিবাদ বলি কত হাজার মানুষকে হত্যা করছে বাংলাদেশে। জঙ্গিবাদের উসিলায়, জঙ্গিবাদের নাটক সাজায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। শুধু জঙ্গিবাদ বললে তাকে হত্যা করা জায়েজ ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার উগ্রবাদিতা কি কাজে আসবে না তো? আপনি যদি ওখানে উগ্রতা আরো দেখান, সে জঙ্গি বলে আরো মারাটা আরো খরচ করে নিবে। তাহলে তাহলে আপনি ওই সময় চুপ ছিলেন। আচ্ছা, তার পরবর্তীতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনি তো আপনার দেশের ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে ইন্ডিয়ান র, আপনি তো সেটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। সেখানে তো দর্শন, রাহাজানি, চুরি, চামারি এগুলো বাড়ে গেছে। তাহলে আপনি উগ্রবাদ মানে মানে যারা উগ্রবাদীটাকে সমর্থন করে কিংবা উগ্রবাদীটার সঠিক প্রয়োগ জানে না, যারা এই জিনিসটাকে বেশি লালন করে, হ্যাঁ, এরা না হইলে বাংলাদেশের সর্বোচ্চ গেলে 5%। তো এই 5% কি 95% মানুষকে কি উগ্রতা দিয়ে ইসলামের পক্ষে আনতে পারবো? না, বরঞ্চ এই 5%, এই 95%কে আরো ক্ষতির মুখে ফেলাইব। কেমনে ফেলাবে আপনাকে বলি। এই উগ্রতার কারণে বাংলাদেশে যেহেতু একটা রাজনৈতিক দলে হয়েছে যাই বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল, এরা ইন্ডিয়ান ফাঁসাটা লেসপেন্সার, তাহলে এরা তো সবসময় আপনার দুর্বল ওই জায়গাটাকে বিশ্ব দরবারে কালারিং করার জন্য চাইব। আর যেহেতু এই উগ্রবাদীদের বিরুদ্ধে 95%-এর ভিতরে যদি 5% আওয়ামী লীগ হয় বা 10% যদি আওয়ামী লীগ হয়, বিএনপি আছে যদি 40% হয়, তাহলে জামাত 30/35%, অন্যান্য দল বাদ দিলেন। তাহলে আপনি এই 5% যখন এই 5% সারা বিশ্বের দরবারে দাঁড় করাই দেখানো হইব যে এরা জঙ্গিবাদ রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতেছে বাংলাদেশে। আর যখন আপনাকে স্যাংশন দিব মোড়লরা, তখন আপনার এই রাষ্ট্রের এই লোকগুলাই জঙ্গিবাদের উত্থানের কারণে এই সরকার বিরুদ্ধে নামব, মানে সরকার বিরোধী আন্দোলন তৈরি করবে। কারণ হচ্ছে বাংলাদেশে যখনই দেখা যাবে যে খাদ্যের সমস্যা, যখনই দেখা যাবে যে আপনার দেশের বেকারত্বের সমস্যা বাড়িয়ে যাবে, তখনই এরাই আবার এই সরকারের বিরুদ্ধে নামবে। অথচ এইরাই আবার আন্দোলন করার ক্ষেত্রে এই সরকারকে এনেছে এরাই, কিন্তু তখন এরাই সরকারের বিরুদ্ধে যাবে যখন সে চিন্তা করবে চালের কেজি হয়ে গেছে 70 টাকা 80 টাকা। কারণ হচ্ছে এদেশের মানুষ খাওয়া দিয়ে আপনি ফিডেন কিছু বলবেন না, কিন্তু খাওয়া তারা দিবেন না, আপনি খাইবেন খালি এক্সট্রা, এটা মানে দিত না, আপনি তাকেও দিতে হবে। তো এই জিনিসটা আমাদের এই যে উগ্রবাদী মন মানসিকতা যারা পোষণ করে তাদের মাথায় এই জিনিসটা খেলে না। ভাই আমিও মুসলমান হিসেবে আমিও উগ্রবাদী, তবে আমার উগ্রতা কখন থাকে তুই এটা আমাকে জানতে হইব, কখন কোন জায়গায় কথাটা বলতে হইব। কখনো কখনো আপনি চুপ থাকবেন, কিন্তু সময়ের জন্য আপনি আরো শক্তিশালী হওয়ার জন্য চুপ থাকবেন। আপনি দেখেন এই যে ইন্ডিয়াতে যে উগ্রবাদীরা, হিন্দুত্ববাদী উগ্রবাদীরা মুসলমানদের হত্যা করতেছে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে হত্যা করতেছে, এবং কি উগ্রবাদীরা যে কোনো মুসলমানদের হত্যা করা তাদের জন্য ফরজ হয়ে গেছে মনে হইতেছে এরকম। তাহলে সেখানে তাদের রাষ্ট্র কিছু করতেছে না কেন? কারণ তাদের রাষ্ট্রে যারা রাষ্ট্র চালাইতেছে তারাও উগ্রবাদী। এখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা বলি। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারা এই দেশটার ক্ষমতা গ্রহণ করার আজ পর্যন্ত এদেশের প্রায় 70 থেকে 75% যারা সরকারি বিভিন্ন বড় বড় পোস্টে আছে এরা মূলত হচ্ছে যে ইন্ডিয়ান রয়্যাল স্পেন্সার। কোনো না কোনোভাবে হয় কেউ সফট, কেউ একটু বেশি, কেউ একটু কম, তবে কোনো না কোনোভাবে এরা ইন্ডিয়ার দালালি করে যাইতেছে। তা আপনাকে বুঝতে হইব, আপনি যদি এই সরকারকে, এখন যে সরকার আছে এই সরকারকে স্টেবল মানে একটা স্থিতিশীল একটা অবস্থান রাখতে চান, তাহলে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি এগুলো উগ্রবাদী এগুলো ত্যাগ করে এই সরকারকে আগে শক্ত করতে হইব। শক্ত করে এই সরকারকে দিয়ে আপনি রাষ্ট্রের যতগুলো
প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে। যতগুলো প্রতিষ্ঠানে ইন্ডিয়ান রয়ের দালাল বসে আছে এদেরকে বের করে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করতে হবে। তারপরে আসেন, এখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে যখন যোগ্য ব্যক্তি, উগ্রবাদী হোক বা ইন্ডিয়ান ডিসপেন্সারদারি হোক কিংবা বাংলাদেশপন্থী কেউ হোক, যারাই ওখানে যাইব, ওই পর্যায়ে যাইব, তাদেরকে কোন ক্যাটাগরিতে আপনি ওই পর্যায়ে নেবেন সেটা রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্র দ্বারা এমনভাবে পলিসি অবলম্বন করে ওই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিতে হবে যেন এরা ভারতপন্থী না হয়, এরা উগ্রবাদীও না হয়, আবার এরা একেবারে যে কি বলে বাংলাদেশের বিরোধীও না হয়। মোট টোটাল বাংলাদেশপন্থীদেরকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিতে হবে। তার পরবর্তীতে যখন ভালো লোকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাইব, তখন অটোমেটিক্যালি আপনি কালামের পতাকা উড়ান, কোনো সমস্যা নেই। আপনি নামাজ পড়েন রাস্তার উপরে, কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছে তা করেন ধর্মীয়ভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে তো আগে আপনার এই যে 16টা বছর যাবত এই রাষ্ট্রটাকে ঝঞ্ঝার করে ফেলেছে, এগুলো তো আপনার সাফ করতে হবে। না হলে তো আপনার আপনার কোন সময় কোন দিক গুণে ধরি আপনার এই জিনিসটা সম্পূর্ণ স্ট্রাকচারটা ভেঙে পড়ে যায়, সেটা তো আপনি বলতে পারতেন না। তো আমাদেরকে প্রত্যেকটা মুসলিম যেহেতু মূল জিনিস থেকে, অর্থাৎ ইসলামের একেবারে মূল জিনিস থেকেই সে উগ্রবাদের সংজ্ঞাটা হবে যে এমন, মানে মুসলিমদের উগ্রবাদ যে বলে এরা উগ্রবাদের সংজ্ঞাটা হচ্ছে এমন যে ভালো কাজ করতেই হবে, এটা না করার কোনো অপশন নাই, এটা হচ্ছে উগ্রবাদ। এটা হচ্ছে মুসলিমদের উগ্রবাদ, মানে মুসলিমদের কথা হচ্ছে ভালো কাজ করতেই হবে। একজন নারী অশ্লীল দৃষ্টিভঙ্গি দেখা যাবে না, তাকে দর্শন করা যাবে না, এটা যাইবে না, কেউ করলে তার হত্যা করতে হবে। আবার যে রাষ্ট্রে দুর্নীতি করা যাবেও না, কেউ করলে তার হাত কেটে ফেলতে হবে, এটা হচ্ছে যে উগ্রবাদ। এখন আসেন, এটাকে তো আপনি আপনি আপনার আপনার এই জিনিসটা ভালোভাবে আপনি বিশ্বের কাছে ফুটে দিতে পারেন নাই। আপনাকে আপনার শত্রুরা আপনার এগেইনস্টে তারা এমনভাবে প্রোপাগান্ডা তৈরি করেছে যেন সবাই আপনাকে শত্রু হিসেবে গণ্য করে। তো যেহেতু আপনাকে ওই জায়গায় নিয়ে গেছে, তো আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে হলে আপনি তাদের পলিসি অবলম্বন করেন। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের লোক নিয়োগ দেয়, তাদের কথা না শুনলে তাদেরকে তারা স্যাংশন দেয়। তারা কিভাবে ওইসব জায়গাগুলো দখল করে নিয়েছে, আপনি এগুলো মাথা ঢুকান আগে। এখন আসুন যে জিনিসটা বলতে চাইতেছি, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে মুসলিম বিশ্বের বর্তমানে যে 4টা রাষ্ট্র আছে, তো এই 4টা রাষ্ট্রের ভিতরে সিরিয়ার কথা বলতেছি, যে সিরিয়ায় স্বাধীনতা অর্জন করার পরেও এখনো কেন গাজার পক্ষে আসতেছে না। ভাই, যুদ্ধটা বা জিহাদটা শুধুমাত্র যে জিহাদের ডাক দিছি, জিহাদে গেছি, যুদ্ধ করা শুরু করেছি, এমনটা তো নয়। জিহাদটা হচ্ছে যে দীর্ঘ একটা প্রস্তুতির বিষয় আছে। আপনার শত্রুর অবস্থান জানা, আপনার শত্রু আপনার চাইতে কতটুকু শক্তিশালী, আপনার সুগঠিত একটা সেনাবাহিনী দরকার। আপনার সুগঠিত শুধু সেনাবাহিনী নয়, আপনার একটা সেনাবাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিসগুলো সেনাবাহিনীর প্রয়োজন, সবগুলো দরকার আপনার। হ্যাঁ, আপনার সেনাবাহিনীতে সবকিছু দরকার, A to Z। শুধুমাত্র এখানে অস্ত্র থাকলে হবে না, এখানে নৈতিকতা থাকতে হবে। এখানে আপনার সেনাবাহিনী যে এখানে যুদ্ধ করতেছে তাকে অবশ্যই বুঝাতে হবে যে আপনি কি কারণে যুদ্ধ করতেছেন। এখানে ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ হইতেছে। তার মানে আপনার সৈনিকটা যদি মারা যায়, সে কেন মারা যাবে? আর সে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করতেছে, আপনি তাকে এটাও বুঝাইতে হবে। আর আপনার সৈনিকটা যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে নিতে হবে, সেটা সব ধরনের প্রিপেয়ার। তার পরবর্তীতে আপনার সৈনিক ইনজুর হইতে পারে। আপনি আপনার সৈনিক ইনজুর হইলে তাকে কোথায় নিয়ে ট্রিটমেন্ট দিবেন? আপনার সাধারণ জনগণকে কোথায় নিয়ে ট্রিটমেন্ট দিবেন? আপনাকে এগুলা মাথায় রাখতে হবে। শুধু যুদ্ধ করলেই হবে না। এই জিনিসটা আমাদের যারা উগ্রবাদী, মানে উগ্রবাদ, তাদের মাথায় এগুলো ঢুকে না। তাদের কথা হচ্ছে, না আমি এত কিছু মানি না, আমি যুদ্ধ করবই করবো। তো তখন সে অস্ত্র নিয়ে যায়, 2-3 জন ইহুদি বলেন বা সন্ত্রাসীদেরকে হত্যা করে, 2-3 জন সন্ত্রাসী হত্যা করে। এরপরে সন্ত্রাসীরা সবগুলো ঐক্যবদ্ধভাবে সেখানে হাজার যেখানে এই সমস্যাটা হয় সেখানে হাজার মানুষ, নিরীহ মানুষকে হত্যা করে। তো এইভাবে মুসলিমরা মার খেতে খেতে আজকের এই পর্যায়ে এসেছে। এখন এখান থেকে অনেক রাষ্ট্র শিক্ষা নিয়েছে, তার ভিতরে ইরান শিক্ষা নিয়েছে, তার ভিতরে তুর্কি শিক্ষা নিয়েছে,
তার ভিতরে সিরিয়া শিক্ষা নিয়েছে, এবং সেই সিরিয়া যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম নেই, সিরিয়ার সুসংগঠিত একটা সেনাবাহিনী নেই, এবং কি তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের ভিতরে এখন অস্থিতিশীল পরিবেশ। হ্যাঁ, ইসরায়েল এবং কি তাদের শত্রুরা বিভিন্ন গোষ্ঠীকে, যেহেতু অনেকগুলো গোষ্ঠী ওখানে বসবাস করে, অনেকগুলো জাতি নিয়ে সিরিয়া গঠিত, তো ওখানে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে সিরিয়ান বিরোধী শক্তিকে সাহায্য করতেছে, এবং কি ফলে হচ্ছে ইরানও ওখানে ইরানের স্বার্থ রক্ষার্থে তারা তাদের মতো একটা বাহিনীকে সাপোর্ট করতেছে। তাহলে আমাদের বুঝতে হইব ওখানে আমাদের অস্ত্র দরকার, ওখানে আমাদের সুশিক্ষিত একটা সেনাবাহিনী দরকার, ওখানে আমাদের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য স্ট্রংলি একটা এয়ার ডিফেন্স সিস্টেম দরকার। তারও পাশাপাশি আমাদের স্যাটেলাইট ব্যবস্থা দরকার, তারও পাশাপাশি আমাদের ভালো মানের মিসাইল ব্যবস্থা দরকার, আমাদের পারমাণবিক বোম না বানাইলেও আমরা যেন আমাদের মুসলিম রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে এখানে এনে রাখতে পারি, এরকম ব্যবস্থা করা দরকার। তার চাইতে বড় কথা এখন বর্তমানে সেখানে যারা বসবাস করতে চায় বা যারা আছে, বিভিন্ন রাষ্ট্র উদ্বাস্তু হিসেবে যারা আছে, তাদেরকে ওখানে নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, তাদের ছেলে মেয়েদেরকে স্কুল শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করা। এর মাধ্যমে কি করতে হইব? এর মাধ্যমে একটা সুসংগঠিত একটা জাতি গঠন করতে হইব, একটা সেনাবাহিনী গঠন করতে হইব, এবং কি তাদেরকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করাতে হবে, তাদেরকে ধর্মীয়ভাবে তৈরি করতে হবে, তাদেরকে সেনাবাহিনীতে যেভাবে মানে প্রশিক্ষক, এবং কি সবচেয়ে বিশ্বের সবকিছু জেনে শুনে, মানে তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিশ্বের, মানে ধরি 1,00,000 সেনাবাহিনী থাকে, মানে 1,00,000 সৈনিক থাকে ওখানে, 1,00,000 সৈনিককে এমনভাবে গড়ে তুলতে হবে যেন এরা সবাই হচ্ছে এক একজন নেতা। এই কারণে বলছি যে যদি ইসরায়েল কি করে, যদি ইসরায়েল দেখতে যায় একটা সেনাবাহিনীর সাথে ফের উঠতেছে না, তারা কি করে, তারা সেই সেনাবাহিনীর সবচেয়ে প্রধান কমান্ডার যিনি, ওনাকে হত্যা করে, আর সেনাবাহিনীর কমান্ডারের যারা সেনাবাহিনীকে ট্রেন করে তাদেরকে হত্যা করে। তার মানে কি, আমাদেরকে এটা 1-2 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আমাদের যদি 1,00,000 সৈনিক থাকে, 1,00,000 সৈনিককে এমনভাবে গড়ে তুলতে হবে যেন এখান থেকে 50,000 হচ্ছে যায়, মানে একজন মারা গেলে আরেকজন নেতৃত্ব দিতে পারে। তো সেটার জন্য দীর্ঘ এবং লং প্রসেস আছে। প্রসেসের মাধ্যমে এই সেনাবাহিনীতে, এই বাহিনীতে থেকে এইসব ট্যালেন্টফুল ব্যক্তিদেরকে বের করে আনতে হবে, এবং এর জন্য আমাদেরকে এখন যে জেনারেশনটা আছে নতুন, ওই জেনারেশনকে ওইভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, যেহেতু তারা যুদ্ধ বিধ্বস্ত ছিল, তারা একটা ট্রমাতে আছে, এর পাশাপাশি তারা বিভিন্ন উদ্বাস্তু শিবির থেকে আসতেছে, এই বাচ্চাগুলোকে তাদের সঠিকভাবে প্রোটিন, তাদের ভিটামিন, তাদের আয়রন, যা প্রয়োজন, তাদের যেন কোনো কিছুর অভাব বা ঘাটতি যেন না হয়, ওইভাবে গড়ে তুলতে হবে। তার জন্য আমাদেরকে 10 বছর হয়তো বা 1 যুগও সময় লাগতে পারে। তো এই সময়টা আমাদের দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে আমরা অনেক আগে থেকেই এগুলোতে পিছিয়ে আছি। তার পাশাপাশি আফগানিস্তান যদি এখান দিয়ে উঠতেছে, আফগানিস্তানকে অবশ্যই আমাদের ব্রাদার্স অ্যালায়েন্স হিসেবে, আফগানিস্তানেও তারা কি করতে চায় সেটাকে নিয়ে, বা 4-5টা রাষ্ট্রকে নিয়ে যদি আমরা এলাই তৈরি করা যায়, তুর্কি সহকারে এবং ইরান সহকারে, ইরানের সাথেও এখন হয়তো বা আমাদের ধর্মীয়গত বিভেদ থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকবে, তবে যেহেতু আমাদের মূল শত্রু আমাদের ইসলামকে বাদ দেওয়া, মানে ইসলামকে পৃথিবীতে ধ্বংস করার জন্য ইহুদি এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যমতে বসেছে, সেহেতু আমাদেরকেও ছোটখাটো ইখতিলাফ থাকবেই, এগুলো বাদ দিয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য এই কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে সন্ত্রাসীদের সাথে চুক্তি করতে হলে ওইটাই করতে হবে, এবং কি আমাদের মূল যে নীতি, ওখান থেকে পিছনে পা হওয়া যাবে না, বা ওই নীতিতে থাকতে হবে। তো ওই নীতিতে থেকে কিছু ক্ষেত্রে আমাদেরকে তাদের সাথে সমঝোতায় যেতে হবে, কিছু ক্ষেত্রে তাদের কথা মেনে চলতে হবে। তবে আমাদের মূল যে মূল যে নীতি, ওইটা আমাদের মাথা রেখে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য, মূল রাস্তা থেকে পিছপা হওয়া যাবে না। এর পাশাপাশি মুসলিম বিশ্বের যেসব গাদ্দার আছে, এদেরকে চিহ্নিত করে মোসাদ কিংবা সিআইয়ের মতো একটা গোয়েন্দা সংস্থা তৈরি করতে পারি আমরা সুন্দর। ওই সংস্থার মাধ্যমে এদেরকে হত্যা করতে হবে, এদেরকে এই পৃথিবীতে বাঁচায় রাখা যাবে না। তার পাশাপাশি আমাদের নিজস্ব যে গোয়েন্দা সংস্থা থাকবে, সেটাকে স্ট্রংলি বিশ্বের সবচাইতে ট্যালেন্টফুল যেসব
জিনিস গোয়েন্দা সংস্থারা করে, মানে গোয়েন্দা সংস্থারা যেসব কাজ করে মানে ট্যালেন্টফুল ব্যক্তিদের দ্বারা, ওইরকম ট্যালেন্টফুল ব্যক্তিরা আমাদেরকে রিক্রুট করতে হবে, যেন তারা চাইলে যে কোনো কাজ করতে পারে, তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এরও পাশাপাশি আমাদের যে 4টা রাষ্ট্রের কথা বলছি, এই 4টা রাষ্ট্র ইচ্ছা করলে হয়তোবা এখন হয়তোবা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা অদূর ভবিষ্যতে হবে। যদি এই 4টা রাষ্ট্র যদি এস্টাবলিশড হয়, স্থিতিশীল হয়, এই 4টা রাষ্ট্রের ভিতরে জনগণের নিরাপত্তা দিতে পারে এরা, তবে অসম্ভব বলে কিছু না। এই 4টে রাষ্ট্র মিলেই মূলত সারা বিশ্বের শাসন করতে পারবে, এটা অসম্ভব কিছু না। সারা বিশ্বকে দরকার নাই, মিডল ইস্টের যদি এই 4টে রাষ্ট্র একসাথে হয়, আফগানিস্তান, তুর্কি, সিরিয়া, ইরান, এই 4টে রাষ্ট্র একসাথে হলে কি হইব, মিডল ইস্টে মুসলিম রাষ্ট্র যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে এখনো ভয়ে, আমেরিকার ভয়ে আছে, ইহুদিদের ভয়ে আছে, হ্যাঁ, ওইসব রাষ্ট্রে ওদের সাথে ওই ছোটখাটো যেসব রাষ্ট্র ভয় থাকে সবসময়, এদের সাথে অ্যালায়েন্স করে ওইসব রাষ্ট্রের নিরাপত্তাও গ্রহণ করতে পারে। নিরাপত্তা দিয়ে ওইসব রাষ্ট্র থেকে ইহুদি, আমেরিকান এবং কি যেসব মুসলিম বিরোধী যেসব শক্তি আছে এদেরকে আউট করে দিয়ে ওখানে ওনাদের একটা অ্যালায়েন্স, মানে একটা সেনাবাহিনী তৈরি করতে হবে। অর্থাৎ যে অ্যালায়েন্স ভিতরে একটা সেনাবাহিনী থাকবো, ন্যাটো কিংবা আরো বিভিন্ন যে সামরিক শক্তি আছে, সামরিক সম্মিলিত বাহিনী আছে, ওইসব বাহিনীর মতো একটা ন্যাটোর মতো একটা শক্তিশালী মুসলিম বিশ্বের ভিতরে একটা সেনাবাহিনী তৈরি করতে হবে, যাদের লক্ষ্য হবে মুসলিম রাষ্ট্রের যেন ইহুদিবাদী বা আমেরিকান বা অন্যান্য যেসব রাষ্ট্র আছে যারা মুসলিম বিরোধী, তাদেরকে বাদ দিয়ে মুসলিম রাষ্ট্রে ফিরিয়ে নেওয়া এবং কি তাদেরকে তাদের রাষ্ট্রে তাদের যে কার্যক্রম সেটা স্বাভাবিকভাবে চলমান করা। এই জন্য আমাদেরকে বাংলাদেশে যারা আছে এখন বর্তমানে, যারা উগ্রপন্থী আমরা যাদেরকে বলি, কিংবা যারা এটা লালন করে, তাদেরকে বলবো আপনারা কোথায় কোন কথা বলতে হবে, কোথায় কখন চিল্লে উঠতে হবে, অর্থাৎ চিল্লে উঠে মারামারি করতে হবে, জিহাদ করতে হবে, সেটা জানতে হবে। তো আপনাকে সময় নিতে হবে, আপনাদেরকে সময় নিতে হবে, আপনাদেরকে বৈশ্বিক অবস্থা বুঝতে হবে, আপনাদেরকে ওইভাবে প্রস্তুত গ্রহণ করতে হবে। আপনারা এখনও ওইভাবে কোনো ধরনের কোনো প্রস্তুতি নেই। আপনারা এখনও খালি বক্তব্য দিতে পারেন, আপনারা চিল্লে উঠতে পারেন, আপনারা পতাকা একটা লয়ে আন্দোলন করতে পারেন, কিন্তু কার্যকারিতা এগুলো দিয়ে হবে না। আপনাকে মাঠে গিয়ে খেলতে হলে আপনাকে মাঠের যে ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলোও আয়ত্ত করতে হবে। মাঠে গিয়ে খেলতে হলে যে খেলার ব্যাট প্রয়োজন, ওই খেলার ব্যাট আপনাকে লাগবে, ওই বলটা আপনাকে লাগবে। আপনার কি আছে? আপনার কাছে নাই কোনো অস্ত্র, আপনার কাছে নাই কোনো বোমা, আপনার কাছে নাই কোনো এরোপ্লেন নয়, আপনার কাছে নাই কোনো সামরিক বিমান। আপনার কাছে কি আছে? আপনি সব কিছু যাদের থেকে আনেন হেরে আপনাকে মারে। তো আপনাকে ওগুলো আয়ত্ত করতে হবে, এটার জন্য আপনাকে একটু সময় নিতে হবে। আর যে করে হোক আমাদের ফিলিস্তিনিবাসীদেরকে বাঁচাতে হইব, যে করে হোক যেভাবে হোক যুদ্ধটা থামিয়ে তাদেরকে ওখানে রাখতে হবে। এর জন্য সব রাষ্ট্র মিলে জোর করার চেষ্টা করো, যে সৌদি আরব ওইটা এটা এইসব রাষ্ট্র যারা আছে মুসলিম রাষ্ট্রের নামধারী মুসলিম বিরোধী, এদেরকে এলাই করে হলেও, এদের মাধ্যমে হলেও এই যুদ্ধটাকে থামাইতে হবে। এই যুদ্ধটাকে থামিয়ে ওখানে 10-12 বছর একটা চুক্তিতে আসতে হবে। এর পাশাপাশি আমাদের যেসব রাষ্ট্রগুলোতে এখন ইসলামপন্থীরা ক্ষমতায় এসছে, তারা স্ট্রংলিভাবে তাদের ভিতরে গোয়েন্দা দিয়ে এই আমেরিকা এবং যে ইহুদিবাদী বা অন্যান্য মুসলিম বিরোধী যেসব গোয়েন্দা আছে এদেরকে বার করে দিতে হবে, নাহলে এরা স্যাবোটাজ ঘটাবে। এরা মুসলিম বিশ্বের কোথায় কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে এগুলো বলে দিব এবং কি এদেরকে হত্যা করে, এবং কি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং কি সব মুসলিম বিশ্বের সব জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মুসলিমদের জন্য অবদান রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে, তাদেরকে কোনো না কোনোভাবে হত্যা করতেছে। তাহলে আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে হইব। আমরা শুধু এভাবে চিল্লাইলে আর ওইটা করবো এটা করবো এগুলো বললে হবে না। আমাদেরকে মাঠে কাজ করতে হবে, কথা কম বলতে হবে, কম চিল্লাইতে হবে। আমরা যখন কাজ করব, আমাদের কাছে যখন সব ধরনের অস্ত্র, আমাদের কাছে যখন সব ধরনের
রাষ্ট্রের সবকিছু আমাদের নিয়ন্ত্রণ চলে আসবে অটোমেটিক্যালি, তখন ওরা চিল্লাইব, আমরা চিল্লাইতাম না। আমাদেরকে চিল্লানির কোনো প্রয়োজন নাই, আমরা শুধু কাজে বিশ্বাসী করতে হইব। আমাদের মূল টার্গেট থাকা দরকার হচ্ছে এখন আমাদের যে জেনারেশনগুলো আছে এদেরকে তৈরি করে নেওয়া। তার পাশাপাশি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার হচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক দল ক্ষমতায় যাওয়া। না হইলে ভারত বাংলাদেশে মুসলিম নারীদের নিয়ে যে এটাকে বলা যায় যে জঘন্য খেলায় মেতে উঠেছে, সেটা তো বোকাচোদা হুজুররা তো কিছু বুঝতো না। এরা একটা টিম গঠন করতেছে, যে টিমে ভারতে গিয়ে 4-5 হাজার ছেলে মেয়েকে কিভাবে মেয়েদেরকে ফেমের ফাঁদে ফালাইতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে আনে, এবং কি তারা মেয়েদেরকে, এই বোকাচোদা মেয়েদেরকে ফেমের ফাঁদে ফালায়, তারপর ইন্ডিয়াতে পাচার করে, আর যেগুলো বেশি সুন্দর এগুলো বাংলাদেশে বিয়ে করে বাংলাদেশে এদের সাথে থাকে। এছাড়াও বাংলাদেশে তাদের লক্ষ্য হচ্ছে যে মুসলিম মেয়েদেরকে, মানে মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে শারীরিক সম্পর্ক করে এদেরকে ছাড়ে দিবে। আর যখন একটা মেয়ে শারীরিক সম্পর্ক হয়ে যাবে একটা আহ, এই অমুসলিম বা একটা মালাউনের সাথে, তখন কি হইব, তখন এই মেয়েটা যতদিনই বাঁচে থাকবে তখন তার ভিতরে একটা শয়তানি, যে সে শয়তানি একটা কাজ করেছে এটা ফিরে দিব, সে কখনো ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারবে না। তো তারা ওই কাজগুলো করতেছে। তো আপনাকে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই রাষ্ট্রে এই রাষ্ট্রে একটা শয়তানকে আমরা তাড়াইছি, তার মানে আর একটা শয়তান সামনে আসতে পারে। তার মানে আপনার জনগণ কি চায়? এর জন্য আমাদের যে রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তারা অবশ্যই ঐক্যমত আমার মনে হয় না হইতে পারবো, কারণ তাদের ভিতরে ওই ধরনের কোনো চিন্তা চেতনা দেখতেছি না। এরা মেরে খাবে এই হুজুরিয়া ফুক্কা হুজুরিয়া এগুলোর কারণে, মানে এরা নিজেরা অনেক কিছু মনে করে, আসলে বোকা চোদা এগুলো। আমি একটা বাংলাদেশে এখন পর্যন্ত একটা হুজুরকে দেখিনি ওই যে ঐক্যের আহ্বান করো, যে আমাদের যা হওয়ার হচ্ছে, যা এবার হয়ে গেছে, আসুন আমরা বসুন, এক টেবিলে বসি, আমরা সিদ্ধান্ত নিব। আমাদের ভিতরে নীতিগত কিংবা ধর্মীয়গতভাবে অনেক ধরনের পার্থক্য থাকবে, যেগুলো আমাদের মূল নীতির সাথে থাকবে না। যেমন আমাদের মূলনীতি হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আর আমাদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিতাব হচ্ছে আল কোরআন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কাজ করেছেন ওগুলো হচ্ছে আমাদের হাদিস দ্বারা প্রমাণিত। এই বিশ্বাসের উপর আমাদের থাকতে হবে। এরপরে ছোটখাটো বিষয় যেগুলো আছে এগুলো থাকবে, এগুলো কেমন পর্যন্ত থাকবে, এগুলো সমাধান আসা যাবে না। এখন আমাদের এরপর আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যেভাবে হোক ইসলামপন্থী দল ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় যাওয়ার পরবর্তীতে আমাদের একটা শক্তিশালী বাহিনী তৈরি করা, যে বাহিনী হবে যে আমাদের ইমাম আল মাহাদি আলাইহিস সালামের বাহিনী। তো সে বাহিনীকে আমরা কীভাবে তৈরি করতে হবে, সে বাহিনীকে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত সমরাস্ত্র দিয়ে তৈরি করতে হবে, তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। এটা গড়ে তুলব কি রাষ্ট্র যদি আজকে থেকে কাজ করা শুরু করে, আগামী 10 বছর পরে ওই বাহিনীতে তৈরি হয়ে যাবে। এবং কি ইন্ডিয়া যে বাংলাদেশে বর্ডারে যে হাজার হাজার মানুষকে প্রতি বছর হত্যা করে, ওই জিনিসটা থেকে ইন্ডিয়া অটোমেটিক্যালি ইন্ডিয়ার বলা লাগবে না যে তোমরা এখানে হত্যা করবে না, হেরা এই সময় নিজেরাই হাত পা ঘুরে, আর হিন্দুগুলো এমনি ডরাইলে হাত পা ঘুরে হেরাই চলে যাবে। আর যদি আপনারা এটা না করতে পারেন, আমলিক যে ম্যাচ দিছে আর একবার আসলে আপনাদেরকে এই বাংলাদেশ থেকে বেগুলার মারি এই বাংলাদেশ থেকে বের করে দিব। তো আপনারা কোনটা চান, আপনারা নিজেরা এখন থেকে ডিসিশন নেন, আর ডিসিশন না নিলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর আমার লাস্টে যে কথা বলতেছে সেটা হচ্ছে তুর্কিয়ে, সিরিয়া এবং আফগানিস্তান বর্তমান বিশ্বে তারা অতীতে মার খেয়ে এখন তাদের যে ডিসিশনগুলো নিছে, আমি মনে করি এখন পর্যন্ত আমি যতটুকু অবজারভেশন করে দেখতে পাইতেছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এবং কি তারাই হচ্ছে মূলত ইমাম মাহদী আলাইহিস সালামের দলে আফগানিস্তান এবং সিরিয়া তৈরি হচ্ছে। পাশাপাশি তুর্কিয়ে তাদেরকে সহযোগিতা করছে, সিরিয়াকে তুরস্ক সহযোগিতা করছে, আফগানিস্তানকে যদিও তুরস্ক সহযোগিতা করতেছে না, কোনো রাষ্ট্র সহযোগিতা করতেছে কিনা ওইটা জানি না, তবে আফগানিস্তান নিজেরা বুদ্ধি খাটাই এখন বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করে তারা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত গ্রহণ করতেছে এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আশা করি অদূর ভবিষ্যতে আফগানিস্তান দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এর পাশাপাশি সিরিয়া মিডল ইস্টের ইসরায়েলকে টক্কর দেওয়ার জন্য, এবং ইসরায়েলের এই যে দখলদারিত্ব, মানুষ হত্যা উৎসব করতেছে তারা, এগুলো থেকে তাদেরকে দমিয়ে রাখার জন্য বা তাদেরকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করবে। আর তুরস্ক
আশা করি সারা বিশ্বের সবচেয়ে বড় বড় যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের একটা হয়ে উঠবে, এবং কি মুসলিম রাষ্ট্রগুলোকে তারা তাদের সামরিক, অর্থনৈতিক কিংবা কূটনৈতিক, বুদ্ধিভিত্তিক কিংবা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এইসব রাষ্ট্রকে গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।